আচ্ছা, তাহলে আমরা শক্তি সেটের ডেফিনেশন দেখলাম, শক্তি সেট কিভাবে বের করে সেটাও দেখলাম, তাই না? জি। আচ্ছা, এখন এই যে এই ফর্মুলাটায় আমরা ছিলাম, হ্যাঁ, যে আমরা শক্তি সেটের উপাদান সংখ্যা কত ওটা হলো আমরা সেট বের করে করতে পারি। যেটা আমরা করব হলো যে যদি রিটেনে আসে তাহলে, কিন্তু এমসিকিউ তে আসলে আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করে করব। যে যদি উপাদান সংখ্যা এন হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এন। এখন লাস্ট ক্লাসে আমরা এটা পড়ছিলাম যে 2 টু দি পাওয়ার এন হয় এক ক্ষেত্রে, এক ক্ষেত্রে হয় উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। কখন 2 টু দি পাওয়ার এন হয় মনে আছে? যখন হ্যাঁ, বলো। এটা হচ্ছে উপাদান সংখ্যা বের করার সময় হয় এটা। কিসের উপাদান সংখ্যা? সেই। হ্যাঁ, কোন সেটের উপাদান সংখ্যা বের করার সময়। ভালো করে জি মনে স্যার। করো। আমার ধরো সি একটা সেট আছে এ কমা বি, এর উপাদান কয়টা? দুইটা। এটা কি আমাদের এইভাবে বের করতে হবে 2 টু দি পাওয়ার এন করে? এই যে পড়া খেয়ে ফেললে তো হবে না, তার মানে আগের দিনের পড়া ঠিক মতো করো নাই। এটা ছিল যে এরকম যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে তার উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার এন। আর যদি উপাদান সংখ্যা এন হয়, প্রকৃত উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। বুঝতে পারছো? উপাদান সংখ্যা না, উপাদান সংখ্যা তো এন। এন যদি হয় উপাদান সংখ্যা তাহলে উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার এন। আর যদি উপাদান সংখ্যা এন হয় তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হলো, উপাদান সংখ্যা হলো 2 টু দি পাওয়ার এন মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আর বুঝাবে? না। ওকে। তাহলে এখানে আমার যদি সি একটা সেট থাকে, হ্যাঁ, এটার উপাদান সংখ্যা কত? 2, তাহলে এর উপসেটের সংখ্যা কত হচ্ছে? 2 স্কয়ার, মানে হলো কত? 4। ঠিক আছে। আর প্রকৃত 4। উপসেট কত হবে? 2 হলে 3। 2 স্কয়ার মাইনাস 1, 3। ঠিক আছে। এখন আসো, এই যে উপসেটের সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেটের উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, ওইটা। আর সেটের উপাদান সংখ্যা এন হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে হলো 2 টু দি পাওয়ার এন। দুটো সেম হয়ে যাচ্ছে না? জি স্যার। কেন হচ্ছে? কারণ হলো আমাদের একটা সেটের যে কয়টা উপসেট থাকে ওই উপসেট গুলা নিয়েই তো আমরা শক্তি সেট বানাই, তাই না? তাহলে উপসেটের সংখ্যা যে কয়টা হবে শক্তি সেটের উপাদান সংখ্যা তো সেই কয়টাই হবে, এই জন্য এই দুটো সেম হচ্ছে। ঠিক আছে। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার এন, এন্ড কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন। আর প্রকৃত উপসেটের সংখ্যা হলো 2 টু দি পাওয়ার এন মাইনাস 1, কারণ ওই যে যেটা হলো সমান, মূল সেটের সমান, ওটা বাদ দিয়ে প্রকৃত উপসেট হয়। ঠিক আছে, বুঝেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এই জি ফর্মুলা স্যার। অনুযায়ী এ সেটের হলো আমাদের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? এ সেটে যেহেতু উপাদান নাই তাহলে কি 2 টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর উপরে যদি 2 টু দি পাওয়ার 0 হয় ওটার ভ্যালু কি হয়? 1। এ সেটের উপাদান সংখ্যা, তাহলে আমরা পাচ্ছি 1। বুঝেছো? জি স্যার। আচ্ছা, বি সেটের উপাদান সংখ্যা কি হবে? বি সেটের 4। প্রকৃত উপসেটের, সরি, শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 1, মানে কি? 2। দুইটা। আমরা যখন বের করছি তখন কিন্তু দুইটাই ছিল। ঠিক আছে। সিমিলার হয়তো সি সেটের ক্ষেত্রে কয়টা হবে? শক্তি সেটের উপাদান সংখ্যা 2 স্কয়ার, মানে হলো 4টা। আশা করি পারবা। পারবা না? জি স্যার। তাহলে আমার যদি একটা ডি সেট থাকে যেটার উপাদান সংখ্যা হলো এ বি সি টি ই, এটা শক্তি সেটের উপাদান সংখ্যা কত? যদি রিটেনে আসে তুমি কি করবা? প্রত্যেকটা উপসেট বের করে একটা সেট করে তারপরে বলবা যে উপাদান সংখ্যা এত গুণে। কিন্তু যদি এমসিকিউ তে আসে তাহলে এই ফর্মুলা ইউজ করবা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে ডি সেটের? বলো। 32। কে? 32। 32, 2 টু দি পাওয়ার 5, তাই না? 2 টু দি পাওয়ার 5 হলে জি আমাদের স্যার। কত? 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ 16, 16 দ্বিগুণ 32। ওকে, গুড। ক্রোম জোড় বা অর্ডার পেয়ার। হ্যাঁ, তো ক্রোম জোড় হলো আমাদের ম্যাথমেটিক্যাল ভাষা। ক্রোম জোড় বলতে আমাদের বাস্তব জীবনে আমরা ক্রোম জোড় বলতে বুঝাই হলো জোড়া। জোড়া মানে তো বুঝো। আমি যখনই জোড়া বলবো তখন তোমার মাথায় কি আসে বলো তো? কয়টা? জোড়া মানে কয়টা বলো?
দুইটা, চারটা, চারটা? দুইটা। দুইটা। জোড়ার ইংরেজি হলো কাপল। কাপল মানে তো বুঝো, বুঝো না? জি। এই যে যখন বিয়ে হয়, বিয়ে হইলে হাজবেন্ড এন্ড ওয়াইফ, ওদেরকে কি বলে? কাপল। ওইখানে কয়জন থাকে? চারজন? না, দুইজন। দুইজন। ঠিক আছে, তারপরে জোড়ার আরেকটা উদাহরণ, আমরা যখন জুতা কিনতে যাই তখন আমরা কি বলি? একটা জুতা দেন না এক জোড়া জুতা দেন? এক জোড়া জুতা দেন। এক জোড়া জুতা দেন। তুমি একটা বললে তোমাকে একটা দিবে, ওটা এক পায়ে করে ঘুরে বেড়াইতে হবে। আমরা এক জোড়া বলি কারণ আমরা চাচ্ছি দুইটা। এক জোড়া মানে হলো দুইটা, চারটা দেয় না কিন্তু, তখন দুইটাই দিবে। তুমি যখনই জোড়া বলবা তখনই কি এটা মিন করবে? দুইটা। কবুতর কিনতে গেলে এক জোড়া কবুতর, ঠিক আছে, তখন তোমাকে দুইটা দিবে। তো তার মানে জোড়, ক্রোম জোড় আর জোড়া একই কথা। ম্যাথমেটিক্যালি আমরা এমনিতে যেটাকে জোড়া বলি, সেটা আমাদের ম্যাথমেটিক্যালি সেটা হলো ক্রোম জোড়, ঠিক আছে? তাহলে ক্রোম জোড় যেখানে থাকবে সেখানে কি থাকবে? দুটা থাকবে একসাথে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে আমরা যদি সিম্পল ওয়েতে বুঝি, হ্যাঁ, যে ক্রোম জোড়টা কি, আমাদের যে কোনো দুইটা জিনিস যদি একসাথে থাকে সেটাকে আমরা ক্রোম জোড় বলি, ঠিক আছে? যেমন আমার এক্স আর ওয়াই, এই দুটাকে আমরা যদি একসাথে রাখি তাহলে সেটা হবে ক্রোম জোড়। কারণ একসাথে রাখার একটা নিয়ম আছে, নিয়মটা হলো কি, যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, মাঝখানে কমা দিবা, এটাকে আমরা ক্রোম জোড় বলি। বুঝছো? জি স্যার। সিমিলার হতে আমার কাছে যদি এ আর বি এদেরকে ধরো আমি ক্রোম জোড় করবো, তাহলে কি করতে হবে? এ কমা বি। এ কমা বি। এখন দেখো, এই যে আমি এ কমা বি করলাম বা এক্স কমা ওয়াই করলাম, এখানে আমি এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু দুইটা পজিশন আছে। এটাকে বলে হলো প্রথম অবস্থান বা ফার্স্ট পজিশন, আর এটাকে বলে দ্বিতীয় অবস্থান বা সেকেন্ড পজিশন। তো আমি কিন্তু পজিশন নির্দিষ্ট করছি, এ কে আমি প্রথম অবস্থানে দিছি, ওয়াই কে আমি, এক্স কে আমি প্রথম অবস্থানে দিছি, ওয়াই কে আমি কি করছি? দ্বিতীয় অবস্থানে দিছি। আমি চাইলে উল্টাটাও লিখতে পারতাম, ওয়াই কমা এক্স, ওয়াই থাকবে প্রথম অবস্থায়, এক্স থাকবে দ্বিতীয় অবস্থানে। এই দুইটা কিন্তু সেম না, ঠিক আছে? তাহলে তুমি যে কমজোর বানাবা, সেখানে আমরা কি করতেছি? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে কমজোর বানাবো। বাট এখানে আমি কাকে আগে দিচ্ছি কাকে পিছনে দিচ্ছি এটাও ম্যাটার করে, ঠিক আছে? জি বুঝছো? স্যার। ওকে। তাহলে এখন আমরা কমজোরের ডেফিনেশন দেখি। এক জোড়া উপাদান, ওই যে আমরা বললাম অবশ্যই আমাদের কি এক জোড়া হইতে হবে, মানে দুইটা, মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে। একটু আগেই বললাম যে এক্স ওয়াই এর মধ্যে কোনটা সামনে পিছনে থাকবে, এটা আমাদেরকে আগে ফিক্স করে দিতে হবে। সেটা নির্ধারিত করে জোড়া প্রদর্শনকে, নির্ধারিত করে জোড়া প্রদর্শন মানে হলো যে আমি ঠিক করলাম যে এক্স কে আগে রাখবো, ওয়াই কে পরে রাখবো, দেন আমি মাঝখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করে দিচ্ছি, এটাই হলো জোড়া প্রদর্শন। এটাকে কমজোর বলে, ঠিক আছে? বুঝছো? জি স্যার। এখন ক্রমজোর বুঝ- যে কোনো কিছুর হইতে পারে, যেমন এক্স ওয়াই আমি ক্রমজোর নিছি, এটা কি ভ্যারিয়েবলের ক্রমজোর। এ কমা বি নিছি, এটাও ভ্যারিয়েবলের ক্রমজোর। ওয়ান কমা টু, এটা কিসের ক্রমজোর? সংখ্যার ক্রমজোর, ঠিক আছে? সিমিলার সংখ্যা। হইতে মানুষেরও ক্রমজোর হইতে পারে, ঠিক আছে? যেমন আশেমা আর সুমেনা, ধরো দুইজন খুব কি বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, তাহলে তাদের আমরা একটা ক্রমজোর বলতে পারি। সামনে আশেমাকে দিলাম, পিছনে সুমেনাকে দিয়ে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম। বুঝছো? জি স্যার। তাহলে কমজোর হলো কি, যে কোনো দুইটা জিনিসকে লিখে একটাকে প্রথম অবস্থানে আর একটাকে দ্বিতীয় অবস্থানে ফিক্স করে মাঝখানে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও। তাহলে তুমি একটা কমজোর বানাও দেখি, বলো একটা কমজোর বলো। থ্রি বলো। থ্রি। কমা ফোর। থ্রি কমা থ্রি কমা ফোর, হ্যাঁ, সংখ্যার কমজোর হইতে। এখন অন্য ধরনের একটা কমজোর বলো। ওয়াই কমা জেড। ওয়াই কমা জেড, ভ্যারিয়েবলের কমজোর হইতে। তাহলে এরকম আমাদের যে কোনো কমজোর হতে পারে, হ্যাঁ। তোমাদের দুই বোনের কমজোর করা যায়, যে শ্রাবণী আর কি ইনায়া, কি দুই বোন, ঠিক আছে? শ্রাবণীকে সামনে দিছি, ইনায়াকে পিছনে দিছি, প্রথম অবস্থান দ্বিতীয় অবস্থান, ঠিক আছে? এটা একটা কমজোর। ওকে। জি তাহলে স্যার। এখন আসো, এখানে কি লিখছো? যদি কোনো কমজোরের প্রথম উপাদান বা পদ এক্স এবং দ্বিতীয় উপাদান বা পদ ওয়াই হয়, তবে কমজোরটিকে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। যদি কোনো কমজোরের প্রথম উপাদান বা পদ এবং তবে কমজোর, আচ্ছা, এটা অলরেডি রিপিট হয়ে গেছে।
যদি কমজোর এক্স কমা ওয়াই এবং এ কমা বি সমান হয়, এটা ইম্পর্টেন্ট। যদি কমজোর এক্স কমা ওয়াই আর এ কমা বি সমান হয়, অর্থাৎ এইরকম হয়, তাহলে এক্স এবং এক্স ইকুয়াল এ এবং ওয়াই ইকুয়াল বি। এটা বুঝছো? না। আচ্ছা দেখো, শ্রাবণী আর ইনায়া আমি একটা কমজোর বানাইছি, ঠিক ঠিক আছে। শ্রাবণী, আরেকটা নাম বলো তো, ভালো নাম বলো। শ্রাবণীর জান্নাত। ভালো, জান্নাত। তোমার ভালো নাম বলো। ইভা। ইভা। তাহলে দেখো, আমি দুইটা কমজোর বানাইছি, একটাতে আছে শ্রাবণী ইনায়া, আর একটাতে আছে জান্নাত ইভা। নাম আলাদা হইলেও দুইটা কি আলাদা কমজোর? না। হুম? না। আলাদা কমজোর না। তাহলে দুইটা কমজোর যদি এরকম সমান হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি, শ্রাবণী ইনায়া ইকুয়াল জান্নাত কমা ইভা। কেন লিখতে পারছি বলো তো? কারণ শ্রাবণী ইকুয়াল জান্নাত, একই কথা। ইনায়া ইকুয়াল ইভা, একই কথা। বুঝছো? জি স্যার। সো আমরা দুইটা কমজোরকে কখন হলো সমান লিখতে পারি, যদি প্রথম কমজোরের প্রথম উপাদান আর দ্বিতীয় কমজোরের প্রথম উপাদান হলো সমান হয়, যেটা হলো এইটা। আর প্রথম কমজোরের দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় কমজোরের দ্বিতীয় উপাদান সমান হয়, যেটা হলো এটা। এটাই এখানে লেখা হয়েছে যে দুটো কমজোর যদি সমান হয়, এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি, যেটা হলো আমি এখানে লিখছি শ্রাবণী কমা ইনায়া ইকুয়াল জান্নাত কমা ইভা, তাহলে অবশ্যই এই প্রথম কমজোরের প্রথম উপাদান আর দ্বিতীয় কমজোরের প্রথম উপাদানটা সমান হবে, এক্স ইকুয়াল এ হবে, প্রথম কমজোরের দ্বিতীয় উপাদান ওয়াই আর দ্বিতীয় কমজোরের দ্বিতীয় উপাদান বি, এই দুটো সমান হবে, ওয়াই ইকুয়াল বি হবে। এখন বুঝছো? জি স্যার। সিম্পল, খুবই সিম্পল। যে দুইটা কমজোর আছে, দুইটা কমজোরের প্রথম উপাদান দুইটা সমান হবে আর দ্বিতীয় উপাদান দুইটা সমান হবে, এটা হইলেই আমরা এই দুইটা কমজোরকে সমান বলতে পারি। আই হোপ ক্লিয়ার হয়েছে। জি স্যার। ক্লিয়ার। ওকে। আচ্ছা তাহলে এখন দেখো, এখানে আমাদের একটা কমজোর আছে। এটা হলো তোমাদের তোমার বইয়ের উদাহরণ 11। এই হলো একটা কমজোর আছে, এটা হলো প্রথম কমজোর আর এটা হলো দ্বিতীয় কমজোর। তো প্রথম কমজোরের প্রথম উপাদান কি বলো তো? দেখো দুইটা কিন্তু ইকুয়াল বলছে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে বলো তো? একটু আগেই আমরা দেখলাম, দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে। তার আগে তুমি বলো যে প্রথম কমজোরের প্রথম উপাদান কোনটা? 2x। 2x। তাহলে 2x, কমাটা কোথায় আছে দেখো, এই জায়গায়। ও কমার আগে আচ্ছা। যেটা থাকবে পুরাটাই প্রথম কমজোরের প্রথম উপাদান। তাহলে কি হবে? 2x plus y। 2x প্লাস ওয়াই। আর দ্বিতীয় কমজোরের প্রথম উপাদান কি? 6। 6। এখন দেখো দুটা কমজোর সমান বলছি, তাহলে কি হবে বলো তো? একটু আগেই আমরা করলাম। তাহলে 2x plus y equal to 6। 6 হবে। হ্যাঁ, দুটা কমজোর যেহেতু সমান, তাহলে অবশ্যই কি প্রথম কমজোরের প্রথম উপাদান দ্বিতীয় কমজোরের প্রথম উপাদান সমান হবে। সিমিলার ওয়েতে প্রথম কমজোরের দ্বিতীয় উপাদান আর দ্বিতীয় কমজোরের দ্বিতীয় উপাদান সমান হবে, তাহলে থেকে আমরা আরেকটা কি ইকুয়েশন পাবো? এটা একটা পাইলাম প্রথম y উপাদান থেকে। দ্বিতীয় উপাদান থেকে কি পাবো? y cube। এই ওয়াই কিউব না, কমা হলো এখানে ছিল, ওয়াই এক্স প্লাস ওয়াই বাদ, তাহলে থাকে কি? 3। 3। তাহলে কি হচ্ছে? 3 equal to x minus y। এক্স মাইনাস ওয়াই। গুড, এটাই করা হয়েছে। তাহলে আমাদের যদি দুটা কমজোর থাকে এরকম, ওই দুটা কমজোর থেকে ওই যে আমাদের ওই ফর্মুলা যেটা আমরা দেখলাম ওই অনুযায়ী আমরা দুইটা ইকুয়েশন বানাইতে পারি, হ্যাঁ, প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান। এই যে প্রথম উপাদান থেকে আমরা টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 করছিলাম, ওটাই এখানে করছে, এটাকে এক নাম্বার ধরছে। আর আমরা 3 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই করছিলাম, তো এটাকে উল্টায় দেওয়া যায়, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3। ওটা থেকে এখানে থেকে ইকুয়েশনটা বের করছি। ঠিক আছে, দেখো আমাদের বের কি করতে বলতে, আমাদের হলো দুইটা কমজোরের মধ্যে রিলেশন দিয়ে এক্স কমা ওয়াই এর মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এই দুটা থেকে 1 আর 2 নম্বর সমীকরণ থেকে এখন আমরা এক্স আর ওয়াই এর মান বের করবো। তো ফার্স্টে কি করতে দেখো, সমীকরণ 1 এবং 2 বের করে নিই। স্যার, সাউন্ডের প্রবলেম হচ্ছে আবারও। এখন ঠিক আছে?
ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এক্স আর ওয়াই এর মান বের করার জন্য কি করছে, 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিছে। ঠিক আছে, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে কি হয় বলো তো? 1 নম্বর সমীকরণ যদি যোগ করি, দেখো টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3, দুইটা যোগ করে দিছে। তাহলে যোগ করলে কি হবে, টোয়াইস এক্স প্লাস এক্স, 3x হবে না? 3x। থ্রি জি এক্স স্যার। আর এখানে কি আছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, কাটাকাটি যাবে না? জি, জিরো তাহলে হয়ে কিছুই যায়। থাকবে না। তাহলে 3x, 6 + 3 কত হয়? 9। 9। তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাবো, 3 কে ওই পাশে পাঠা দিলে 9/3, 3। ঠিক আছে, তো এটাই করছে যে এই যে সমীকরণ 1 আর 2 কে যোগ করছে। এগুলো যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা মুখে মুখেই পারবা। হ্যাঁ, তো যোগ করলে হলো এই যে 3x = 9 পাইছে, এখান থেকে এক্স ইকুয়াল আসছে 3। ঠিক আছে, জি বুঝছো? আচ্ছা, এখন কি করছে, এক্স এর মান পাইছে, এক্স এর মান 1 নম্বরে বসাই দিছে, বসাই দিয়ে ওয়াই এর মান বের করছে। তাহলে এক্স এর মান যদি 1 নম্বরে বসাই দিই তাহলে আমরা কি পাবো, 2 এক্স এর জায়গায় বসাবো 3, তাহলে 3 + y ইকুয়াল কি 6। তাহলে 3 × 2 = 6, 6 + y ইকুয়াল কি 6। তাহলে y থাকবে, 6 কে ওই পাশে পাঠিয়ে দিলে 6 - 6 বা y ইকুয়াল 0। বুঝেছো? আবার বুঝলে একটু না? বুঝালে ভালো হতো। 1 নম্বর সমীকরণটা কি বলতো, টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, এটা আমি এখানে লিখলাম, টোয়াইস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6। এই 1 নম্বর সমীকরণে আমরা যে এক্স ইকুয়াল 3 পাইছি ওটা বসায় দিব। তাহলে এই যে 2 এর সাথে এক্স ছিল না, তাহলে এক্স এর জায়গায় আমি এখন কি বসাবো, 3 বসাবো। তাহলে এটাই করছি, 2 × x ছিল, 2 × 3 করলাম, প্লাস ওয়াই এর মান তো আমরা বের করব, তাহলে ওটা ওইরকম থাকলো, ইকুয়াল কি 6। বুঝেছো এবার? জি স্যার। এরপরে 2 × 3, এটা কি হবে 6, প্লাস ওয়াই ইকুয়াল কি 6। ওয়াই এর মান বের করব, তাহলে ওয়াই কে বাম পাশে রাখলাম, 6 কে ডান পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 6 হলো এই পাশে প্লাস ছিল, তাহলে ওই পাশে গেলে কি হবে বলো, মাইনাস। তাহলে 6 - 6, তাহলে ওয়াই এর মান কত, 6, 6 কাটা গেলে 0। বুঝছো এবার? জি স্যার। তাহলে ওইটাই করছে, 1 নং সমীকরণে এক্স এর মান বসায় দিয়ে ওয়াই ইকুয়াল 0 বের করছে। তাহলে আমরা এক্স এর মান পাই গেলাম 3, ওয়াই এর মান পাইলাম 0। এখন এটা দেখো, এক্স কমা ওয়াই কমজোর আকারে চাইছে, হ্যাঁ, যেহেতু এখানে কমজোরের ফরম্যাটে দিছে, তাহলে আমরা মানটাও কমজোরের ফরম্যাটে লিখতে হবে। সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল কি হচ্ছে, 3, 0। বুঝেছো? 3,0। জি স্যার। গুড। নেক্সট, কার্তেশীয় গুণফল বা এটাকে বলে হলো কার্তেশীয় গুণজ। ঠিক আছে, তো এটা আমরা দেখি এটার এক্সাম্পলটা। একটু, হ্যাঁ, 2 মিনিট একটু হোল্ড করো। স্যার, হ্যাঁ বলো। এটা কার্টেসীয় নাকি কার্তেসীয়? ট আছে না ট আছে বইয়ে? টস। তাহলে না, ত, বইয়ে আছে ত। ত আছে না বইয়ে, যেটা আছে ওইটাই, তাহলে ত হবে। ঠিক আছে, কার্তেশীয় জি স্যার। গুণফল বা গুণজ বা কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা কি জিনিস সেটা আমরা দেখি। তো এটার জন্য এখানে একটা এক্সাম্পল দিছে। কমল সাহেব তার বাড়িতে একটি ঘরের ভিতরে দেওয়াল আছে, তার দেওয়ালে তো দুইটা সাইড থাকে, একটা হলো কি বাহিরের দিকে, একটা ভিতরের দিকে, তাই না? জি। তো সে কি করছে দেখো, বাসার ঘরের ভিতরের যে দেওয়ালটা আছে সেটা সে সাদা রং করবে অথবা নীল রং করবে। ঠিক আছে, আর বাইরের যে দেওয়ালটা আছে সেটা লাল, হলুদ বা সবুজ 3টা রং করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো, ভিতরের দেওয়ালটা সে সাদা রং করবে বা নীল রং করবে, এটাকে যদি আমরা একটা সেট করি, সেটা হচ্ছে হলো এই যে সেট এ। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সাদা সাত কমা নীল। মানে। আর বাইরের দেওয়াল গুলো সে কি করতেছে, লাল, হলুদ, সবুজ 3টা কালার আছে, তাহলে ওইটাকে আমরা ধরে নিচ্ছি সেট বি। এখন দেখো তাহলে, তার এই যে অপশন গুলো, ভিতরে সাদা অথবা নীল, বাইরে লাল, হলুদ, সবুজ, এই অপশন গুলোর সাহায্যে কয়টা কম্বিনেশন হয়? দেখো আলটিমেটলি কালার তো বসবে দুইটা দেওয়ালে, তাই না? ভিতরের দেওয়ালে একটা কালার হবে আর কি বাইরের দেওয়ালে একটা কালার হবে। যদিও আমাদের অপশন হলো কি ভিতরের জন্য 2টা আর বাইরের জন্য 3টা, বাট 5টা কালার তো হবে না। আমরা কি এট এ টাইম 2টা কালার করতে পারবো, তাই না?
জি হ্যালো। স্যার। তাহলে কম্বিনেশন গুলো জি কি হয় দেখো, তুমি চাইলে ভিতরের দেওয়াল সাদা করতে পারো, এর সাথে তুমি বাইরের দেওয়াল কি করতে পারো, লাল করতে পারো। তাহলে এই যে সাদা লাল, এটা একটা কম্বিনেশন, এটাকে আমরা একটা কমজোর হিসেবে নিলাম। ঠিক আছে। আবার তুমি চাইলে ভিতরেরটা সাদা আছে ভালো কথা, বাইরেরটা তুমি লাল না করে হলুদ করতে পারো না? হলুদও তো জি আমাদের স্যার। অপশন আছে। তাহলে দেখো সাদা হলুদ আর একটা কমজোর হচ্ছে। তারপরে তুমি কি করতে পারো, ভিতরেরটা সাদা করে বাইরেরটা করতে পারো হলো সবুজ। তাহলে সাদা সবুজে একটা সবুজ। কমজোর আছে। তাহলে ভিতরে সাদা করে বাইরে আমরা কি এই তিন ধরনের কম্বিনেশন করতে পারি। এরপরে আমরা কি করতে পারি, ভিতরে যদি নীল নেই, নীলের সাথে লাল নিতে পারি, তাহলে নীল লাল একটা হবে, সিমিলার হতে নীল হলুদ, নীল সবুজ। তাহলে এই কয়টা হলো আমাদের কি, উনি এই কয়টা কম্বিনেশনে দেওয়ালে রং করতে পারেন। ঠিক আছে। তো এই যে আমরা যে এখানে কমজোর নিলাম, দুইটা সেট ছিল, দুইটা সেট থেকে ওই সেটের দুইটা দুইটা করে উপাদান নিয়ে যে আমরা যে কমজোর গুলো বানাইলাম, এই কমজোর গুলোর যে সেট, এটাকে আমরা বলবো কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণফল। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এটা বের করার নিয়মটা কি, এখানে তুমি খেয়াল করলেই দেখবে যে আমাদের দুইটা সেট থাকে, এ সেট আর বি সেট, অবভিয়াসলি দুইটা সেট থাকবে, দুইটা সেটের উপাদান থাকবে। হ্যাঁ। তো উপাদানের মধ্যে তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, প্রথম সেটের একটা উপাদান নিতে হবে। যেমন এখানে আমরা প্রথম সেটের একটা উপাদান কি নিচ্ছি, সাদা। এরপরে ওর সাথে দ্বিতীয় সেটের সবগুলা উপাদান একটা একটা করে নিয়ে কমজোর বানাইতে হবে। যেমন দেখো, সাদার সাথে আমি লাল নিয়ে একটা কমজোর বানাইছি, তারপরে সাদার সাথে হলুদ নিয়ে আরেকটা কমজোর বানাইলাম, তারপরে সাদার সাথে সবুজ নিয়ে আরেকটা কমজোর বানাইলাম। প্রথমটার সাথে নিয়ে সবগুলা বানানো শেষ হয়ে গেলে এরপরে আমরা কি করব, দ্বিতীয় আরেকটা নিব, দ্বিতীয়। নিয়ে ওর সাথে আবার সবগুলো নিব। যেমন এরপরে নীল নিলাম, নীলের সাথে লাল নিলাম, নীলের সাথে হলুদ নিলাম, নীলের সাথে সবুজ নিলাম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের কার্টেসীয় গুণফল, তাহলে এইখানে যে আমরা কমজোর গুলা বানাইলাম, এগুলোকে যদি আমরা ওই যে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, তাহলেই হলো আমাদের কি হয়ে যাচ্ছে, কার্টেসীয় গুণফল হয়ে যাচ্ছে, যেটা এখানে করা হয়েছে। ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে কার্টেসীয় গুণফলকে প্রকাশ করা হয় কিভাবে। আমাদের অবশ্যই কার্টেসীয় গুণফল বের করার জন্য দুইটা সেট থাকবে। এখানে আমাদের সেট ছিল কি, প্রথম সেট হলো এ, দ্বিতীয় সেট হলো বি। ওই এ আর বি সেটের মধ্যে এই যে একটা ক্রস দিতে হয়, এটা হলো কার্টেসীয় গুণফল প্রকাশের চিহ্ন। বুঝছো? জি স্যার। ওকে। তাহলে এখন একটা কার্তেশীয় গুণফল তুমি বের করো। ধরো এ একটা সেট আছে, হ্যাঁ, যেটার উপাদান হলো আমাদের এ, বি, সি। আর বি একটা সেট আছে যেটার উপাদান হলো আমাদের ই, ই আর হলো এফ। এখন এ ক্রস বি বের করো তো কি হয়। আচ্ছা। এ ই। এ ই একটা কমজোর, তারপর এ এফ। এ এফ, তারপর বি ই। বি ই, বি এফ। বি এফ, তারপর সি। সি ই। সি এফ। সি ই, সি এফ। গুড। তাহলে এই হলো আমাদের কার্তেশীয় গুণফল করার বের করার নিয়ম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আসলে যে গঠন পদ্ধতি, হ্যাঁ, গঠন পদ্ধতি কিন্তু আমরা যখন ইউনিয়ন সেট, তারপর ইন্টারসেকশন সেট করছি ওখানে দেখছিলাম, তো কার্তেশীয় গুণফলের ক্ষেত্রে গঠন পদ্ধতি আছে। সেটা হলো কি, প্রকাশের পদ্ধতি হলো এ ক্রস বি ইকুয়াল, এইখানে হলো এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে এক্স ওয়াই এর কমজোর লিখবা, যেহেতু কার্তেশীয় গুণফলের মধ্যে সব কমজোর থাকে, এই জন্য আমাদের ভ্যারিয়েবল আমরা নিছি এক্স কমা ওয়াই সাজ দ্যাট। ঠিক আছে। যেখানে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি। এটা কি মিন করে, এটা মিন করে যে এক্স যে আছে, আমাদের যে কমজোরটা আছে এক্স ওয়াই, এর মধ্যে কমজোরের প্রথম যে উপাদানটা আছে সেটা আসবে হলো এ থেকে, আর কমজোরের দ্বিতীয় যে উপাদানটা আছে সেটা আসবে হলো বি থেকে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা কি, এটা আমরা যদি বাস্তব এক্সাম্পল দেখি, এই যে এটাতে আমরা দেখতে পারি এ ক্রস বি। হ্যাঁ, তো কমজোরের প্রথম উপাদান দেখো ক্যাপিটাল এ, এটা কোথা থেকে আসছে বলো তো, এ সেট থেকে। আর হলো সেট। দ্বিতীয় উপাদান কি, ই, এটা আসছে কি বি সেট থেকে। ই। বুঝছো? তো এইভাবে প্রত্যেকটা উপাদান যদি দেখো, পরে যদি দেখো আরবিটারি যে বি এফ যদি নাও, বি এফ এর বি কোত্থেকে আসে, প্রথম সেট থেকে, আর এফ কি আসে দ্বিতীয় সেট থেকে। এই জন্য এখানে সত্যটা এইভাবে লেখা হয়েছে, এক্স বিলংস টু এ, মানে কমজোরের যে প্রথম উপাদানটা আছে এটা আসছে এ থেকে, আর ওয়াই বিলংস টু বি, এর মানে হলো কমজোরের দ্বিতীয় উপাদানটা আসছে বি থেকে। ওকে। জি স্যার। আচ্ছা,
এখন আসো, এই যে আমাদের যে কার্তেশীয় গুণফলকে আমরা প্রকাশ করতেছি এ ক্রস বি দিয়ে, হ্যাঁ, এটাকে এ ক্রস, ওই যে মাঝখানে যে চিহ্নটা দিচ্ছে এটাকে ক্রস বলা হয়, তো এটাকে বলা হয় এ ক্রস বি। হ্যাঁ, একটু হোল্ড করো, হ্যাঁ। সাজেদ কি? হ্যাঁ, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে বুঝছো তো, তাই না? জি স্যার। ওকে, নেক্সট। কার্তেশীয় গুণফল হলো একটা বের করতে বলছে, পি ইকুয়াল 1 2 3, কিউ ইকুয়াল 3 4, হ্যাঁ, আর ইকুয়াল পি ইন্টারসেকশন কিউ হলে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। এটা পারবা না বাসায়? জি স্যার, মনে হচ্ছে আচ্ছা, পারবো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক থাকে। ঠিক আছে, এইখানে দেখো নিয়ম একই। হ্যাঁ, মেইন ট্রিক্সটা হলো তোমার আর বের করতে হবে, পি ইন্টারসেকশন কিউ করে আর বের করে আর এর সাথে পি ক্রস আর আর কিউ আর ক্রস কিউ নিবা। এটা তোমার পারার কথা। আচ্ছা, পারবো। আচ্ছা, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের দ্বারা একটি সেট নির্মাণ করো। ঠিক আছে, এটা হলো তোমার বইয়ে দিয়েও দেওয়া আছে, হ্যাঁ, এখানেও আমার করে দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো তুমি আশা করি পারবা, হ্যাঁ, একবার ট্রাই করো, তারপরে না পারলে আমি দেখাবো। এখানে তোমাকে কি বলছে দেখো, 311 এবং 419 কে ভাগ করলে 23 অবশিষ্ট থাকে। তাহলে এখানে যেহেতু 23 অবশিষ্ট থাকতেছে, এই জন্য 23 কে হলো মাইনাস করবা, হ্যাঁ, 311 থেকে 23 মাইনাস করবা। মাইনাস করলে হলো আমাদের কত থাকে এখানে, 288। আর 419 থেকে 23 মাইনাস করবা, তাহলে থাকবে হলো 396। এরপরে কি করবা হলো এদের গুণনীয়ক গুলা বের করবা, হ্যাঁ। তো এই যে আমাদের 288-র গুণনীয়ক হলো এগুলো, এগুলোকে সেট এ ধরবা। আর 396 এগুলোর গুণনীয়ক হলো বি, হ্যাঁ, ওগুলো গুণনীয়ককে সেট বি ধরবা। এরপরে ওটার হলো তোমার ইন্টারসেকশন বের করতে হবে। ইন্টারসেকশন বের করলে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে। জি স্যার। ওকে, এটা হলো, তাহলে এটাও তোমার হোমওয়ার্ক থাকলো। গুণনীয়কটা বের করতে পারো, তাই না? জি। তাহলে পারবা এটা আশা করি। তারপরেও না পারলে নেক্সট দিন হলো বলবা, তখন হলো দেখাই দেবো। এখন আসা হলো আমাদের ভেন ডায়াগ্রাম, হ্যাঁ। তো আশা করি ভেন চিত্র ভালো করে পড়া হয়েছে। যদি ভালো করে পড়া হয়ে থাকে তাহলেই বুঝবা। একবার এইটা ডিস্টার্ব দেয় তো একবার ওইটা ডিস্টার্ব দেয়, কি যে জ্বালাতন। আচ্ছা, দেখো কোয়েশ্চেনটা কি বলছে, এটা তোমার বইয়ের উদাহরণ 14। ভেন ডায়াগ্রামে তো তোমার প্রবলেম, ঠিক আছে, তো মনোযোগ দিয়ে দেখো। কি বলছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 88 জন গণিতে, সরি 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাস করেছে। ভেন ডায়াগ্রামের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে পাস করেছে তা নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো আমাদের কোশ্চেন। স্যার, তো আচ্ছা, ভেন ডায়াগ্রামের সাথে এবং কতজন শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে পাস করেছে না উভয় বিষয় ফেল করেছে, বইয়ে একটু দেখো তো কি দেখতেছি। ভুলভাল দিচ্ছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? হ্যাঁ, উভয় বিষয় ফেল করেছে, তো এটা এখানে ভুল আছে। তাহলে এটা আমরা চেঞ্জ করি।
কতজন শিক্ষার্থী ঠিক আছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে বিষয় ফেল ফেল করেছে করেছে। তা নির্ণয় করো। ঠিক আছে, বাকি সংখ্যাগুলো তো ঠিক আছে তাই না? 100, তারপরে কত, 88, 80, 70। হ্যাঁ ঠিক আছে। তো এটা হলো আমাদের ফার্স্টে হলো কি বলছে, ভেন ডায়াগ্রামের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এটা বলছে। তারপরে বলছে উভয় বিষয়ে ফেল করেছে কতজন এটা নির্ণয় করো। ঠিক আছে, তো ভেন ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আগে তো আমরা সেটের ভেন ডায়াগ্রাম আঁকছি তাই না? জি স্যার। আর এটা এটা কিন্তু সেটের ভেন ডায়াগ্রাম না, এটা হলো সেটের সংখ্যার ভেন ডায়াগ্রাম আঁকতে হবে এখানে। দেখো এই যে এখানে 100 জন শিক্ষার্থীর কথা বলছে, যদি 100 জন শিক্ষার্থী প্রত্যেকের নাম বলে দিত, যে ধরো ABCD এরকম 100 জন শিক্ষার্থী আছে, এভাবে কমা দিয়ে দিয়ে যদি তাদের নাম লিখে হলো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিত, তাহলে তখন হলো ওটা কি হতো, আমরা যদি ভেন ডায়াগ্রাম আঁকতাম ওটা হতো সেটের হলো ভেন ডায়াগ্রাম। কিন্তু এখানে আমাদের কি ওই সেটটা দেয় নাই, বলছো সেট আছে ওইটার কি উপাদান হলো 100টা বা 100 জন। ঠিক আছে, তো এখন আমরা আঁকতেছি যেটা, এটা আগেরটার থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, আগেরটার মতো না, বাট ওটার সাথে রিলেশন আছে। সেটা হলো এখানে আমরা সেটের ভেন ডায়াগ্রাম আঁকতেছি না, এখানে আমরা কি আঁকতেছি, সেটের সংখ্যা। বুঝছো? যেমন ধরো আমার একটা জি। সেট আছে এ ইকুয়াল কি ABC, আর আরেকটা আছে ধরো বি ইকুয়াল আছে ধরো C, D। এখন আমি এই দুটা যদি ভেন ডায়াগ্রাম আঁকি কি করব, আমি হলো এ একটা গোলা দিব এ এর জন্য, বি এর জন্য আরেকটা গোলা দিব, তারপর এ এর জন্য গোলা দিয়ে এইভাবে কি লিখবো? বি থাকবে বাইরে। ঠিক আছে, সি থাকবে হলো কি জি। কমন অংশে, আর হলো ডি থাকবে বাইরে। বাট ঠিক আছে, তাহলে এইটা আমাদের কি হচ্ছে বলতো, এইটা আমাদের সেটের ভেন ডায়াগ্রাম হচ্ছে। এখন আমার যদি এইটা না দিয়ে এটা বলতো যে এ সেটের উপাদান সংখ্যাকে N(a) দ্বারা প্রকাশ করে 3, আর বি সেটের উপাদান সংখ্যা কি N(b) ইকুয়াল হলো 2। এখন হলো এই যে 3 আর 2 সেট দেয় নাই, বলছে যে এ সেটের উপাদান সংখ্যা হলো 3 আর বি সেটের উপাদান সংখ্যা কি 2, এখন ভেন ডায়াগ্রাম আঁকো। সেই ক্ষেত্রেও আমাদের ভেন ডায়াগ্রাম কি এইরকমই হবে। আর বলে দিছে যে দুইটার কমন উপাদান সংখ্যা, হ্যাঁ কমন উপাদান সংখ্যাকে কি N(a) ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো 1। এখন বললো যে ভেন ডায়াগ্রাম আঁকো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো? সেই ক্ষেত্রে আমরা একটা গোল্লা দিব আর একটা গোল্লা দিব। ঠিক আছে, গোল্লা দিয়ে এখন দেখো এ সেটে 3টা উপাদান আছে আর বি সেটে আছে 2টা উপাদান, যার মধ্যে তাদের কমন উপাদান আছে কয়টা, একটা, তাহলে কমন নাই এরকম উপাদান কয়টা বলো। এটা বুঝতেছো জি না? স্যার। না। বুঝো নাই? আচ্ছা দাঁড়াও, শেষে আসে। এখন কি করি, আবার মাউস ডেড হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো, ফার্স্টে তোমাকে সেটেরটা শিখতে হবে যেটা অলরেডি তুমি শিখছো, ABC, আর বি ইকুয়াল আছে হলো C, D। ঠিক আছে, এখন বলছে এই দুটার ভেন ডায়াগ্রাম আঁকো। আর ধরো এদের একটা ইউনিভার্সাল সেট আছে ABCDE, তাহলে এটা আঁকলে কিরকম হবে বলো তো? এ এর জন্য আমি দেবো একটা বৃত্ত, তাই না? জি। বিয়ের আর জন্য আরেকটা। বি এর জন্য আরেকটা বৃত্ত দিব, এবং যেহেতু কমন আছে তার মানে কি ছেদ করবে, তাহলে বি ছেদ এর জন্য করতে দিলাম। হবে। এবং ইউ এর জন্য আমি কি দিব, ইউ এর জন্য আমি দেব হলো একটা আয়ত আয়ত আয়তক্ষেত্র। এখন বলো এ সেটের মধ্যে কি কি থাকবে? এ বি এ বি, কমন অংশে কি থাকবে? সি বি সেটে কি থাকবে? ডি। ইউ সেটে, মানে ইউ সেটে তো পুরাটাই পড়ে, মানে এই দুটা বৃত্তের বাইরে কি থাকবে? কি হবে? হ্যাঁ, ই ই। ই ওকে, হ্যাঁ,
তাহলে পারছো। এটা হলো যে তুমি যদি ডিরেক্ট সেটের উপাদান দিয়ে আঁকো। এখন আমি ধরো তোমাকে এই যে এ বি আর হলো ইউ সেট দেই নেই, না দিয়ে আমি কি বলছি, দেখো তো ইউ সেটের উপাদান সংখ্যা কয়টা বলো। 5টা। পাঁচটা। তো আমি তোমাকে উপাদান দিয়ে দিছি, এন অফ ইউ ইকুয়াল হলো 5। এ সেটের উপাদান কয়টা? 3টা। তিনটা। তো এন অফ এ, এই যে উপাদান, যদি আমি সেট ডিরেক্ট সেট না দিয়ে সেটের উপাদান বুঝাই, তাহলে হলো প্রকাশ করার নিয়ম হলো এরকম, সামনে হলো এন দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইউ দিবা, ঠিক আছে, মানে সেটের নামটা দিবা। তাহলে এন অফ এ ইকুয়াল আমাদের কি হচ্ছে 3। বি সেটের উপাদান, 2। তাহলে এন অফ বি ইকুয়াল কি হচ্ছে 2। এখন আসে এ আর বি এর কমন উপাদান কি? কমন, আচ্ছা, সি। সি কয়টা? তাহলে একটা। একটা। তাহলে এ আর বি এর কমন উপাদানকে আমরা কি এ ইন্টারসেকশন বি সেট দ্বারা প্রকাশ করি না? তাহলে এ ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা হলো 1। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন তোমাকে, এটা হলো সেটের ভেন চিত্র, আর এগুলো হলো কি সেটের উপাদান। এখন তোমাকে এগুলো দিয়ে বললো সেটের উপাদানের ভেন চিত্র আঁকো, ওই এগুলো আর নাই, এগুলোর কথা ভুলে যাও। এগুলো ধরো তোমাকে এ বি সি আর দেয় নাই, এ বি সি না দিয়ে বলছে এ বি সি সেটের, সরি এ বি আর ইউ সেট না দিয়ে বলছে এ বি আর ইউ সেটের উপাদান দিয়ে দিছে, দিয়ে বলছে এখন ভেন চিত্র আঁকো। তাহলে আঁকার নিয়মটা কি হবে? ঠিক আছে, নিয়ম সেম। একটা গোল্লা দিবা এ সেটের জন্য, যেহেতু কমন উপাদান আছে, এই জন্য কি বি সেটের জন্য একটা গোল্লা দিবা, এবং কি সার্বিক সেটের জন্য একটা আয়তক্ষেত্র দিবা, ঠিক আছে। জি স্যার। এখন যেহেতু তুমি সেটের উপাদান জানো না, খালি উপাদান সংখ্যা জানো, এই জন্য ভেন চিত্রে তোমার উপাদান সংখ্যা লিখতে হবে। তাহলে এখন বলো, এ সেটের উপাদান সংখ্যা 3টা, বি সেটের উপাদান সংখ্যা 2টা, এর মধ্যে কি কমন আছে কি? একটা, তাই না? এক। তাহলে কমন যে একটা আছে, যেহেতু কমন একটা আছে এই জন্য কমন অংশে 1 লিখলাম, ঠিক আছে। জি স্যার। তাহলে এ সেট থেকে যে একটা কমন ছিল এটা এখানে দিয়ে দিছি, তাহলে 3টা থেকে একটা গেছে কমন অংশে, তাহলে থাকে কয়টা? 2টা। 2টা, তাহলে বাইরে হবে, বুঝছো? জি স্যার। সিমিলারলি তাহলে বি সেটের বাইরে কয়টা থাকবে? একটা। একটা, ঠিক আছে। আচ্ছা, ইউ সেট, ইউ সেটে টোটাল ছিল 5টা, হ্যাঁ। 5টার মধ্যে দেখো আমাদের এ সেটে গেছে 2টা, প্লাস একটা 3টা, আর হলো এখানে একটা 4টা, 4টা চলে গেছে, তাহলে বাইরে থাকবে কয়টা? একটা। একটা। তাহলে এই হলো আমাদের, যদি সেটের সংখ্যা থাকে তাহলে ভেন চিত্র আঁকার নিয়ম, সংখ্যা দিয়ে আঁকতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ধরো এইবার তোমাকে আমি একটা সেট দিলাম, এন অফ ইউ ইকুয়াল ধরো দিলাম আমি 8, এন অফ এ ইকুয়াল দিলাম ধরো আমি 6, এন অফ বি ইকুয়াল ধরো আমি দিলাম 4, আর এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল আমি দিলাম হলো 2। এটা আঁকো। হ্যাঁ, টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি নিউ লিঙ্ক দিব, এর মাঝে হলো তুমি এটাকে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, ঠিক আছে। তুলে নাও, স্যার। এটা তুলে নাও। তুলতেছি। 6। তুলছি। হ্যাঁ, আচ্ছা এখন আঁকো। আচ্ছা।